আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল আমাদের কনসেপ্ট এডুকেটরের পক্ষ থেকে। আমি ডক্টর মাসুদ স্যার। আজকে তোমাদেরকে রুই মাছের দ্বিতীয় যে অনলাইন লেকচারটা আছে আমরা সেটা নিব। তো বিগত ক্লাসে আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম যে রুই মাছ তার বাহ্যিক গঠনটা কেমন। তো আজকে আমরা রুই মাছের সেকেন্ড লেকচারে তোমাদের সাথে আলোচনা করব যে আমাদের রুই মাছ এর রক্ত সংবহন তন্ত্র এবং সেটা কি দিয়ে গঠিত, তাদের হৃৎপিণ্ডের সাথে আমাদের কি পার্থক্য আছে, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস, রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। তো আমরা রুই মাছের যে রক্ত সংবহন তন্ত্র আছে, এই রক্ত সংবহন তন্ত্রে বলি যে এর চারটা অংশ আছে। একটা অংশ হচ্ছে তাদের রক্ত, তারপর হচ্ছে তাদের হৃৎপিণ্ড, তারপর তারা শিরাতন্ত্র, তারপর তাদের আছে হলো ধমনীতন্ত্র। তাহলে এই যে চারটা অংশ, এই চারটা অংশ নিয়ে রুই মাছের গঠনটা তৈরি হবে। তাহলে আবারও বলছি, রুই মাছের গঠনের কয়টা অংশ আছে। প্রথমত এদের রক্তটা আছে, তারপরে আছে হলো তাদের হৃৎপিণ্ড, তারপর শিরা এবং হচ্ছে ধমনী। তো খেয়াল করো, আমাদের যে রক্ত, আমাদের রক্তের মতো রুই মাছের রক্ত কিনা। তুমি যদি কখনো বাজার থেকে রুই মাছ নিয়ে আসো, তাহলে দেখবা রুই মাছ কাটার সময় লাল বর্ণের রক্তটা পড়ে। তো দেখে মনে হতে পারে যে ওদের রক্ত আর আমাদের রক্ত খুব কাছাকাছি। হ্যাঁ, এটা ঠিক। রুই মাছের যে রক্ত আছে মানুষের রক্ত প্রায় কাছাকাছি, তবে এদের উপাদানগত কিছু পার্থক্য আছে। আমরা যদি বলি রুই মাছের রক্তের উপাদান কি, রুই মাছে তোমার দুই ধরনের রক্তকণিকা পাওয়া যায়। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, ঠিক আছে, এবং এদের লোহিত রক্তকণিকা তোমার হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। খেয়াল করে দেখো যে ওদের যে লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকার মধ্যে তোমার হচ্ছে নিউক্লিয়াস আছে, কিন্তু আমাদের যে রক্তকণিকা আছে এর মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস ছিল না। এবং এদের রক্তকণিকা এটাও কিন্তু হিমোগ্লোবিন যুক্ত, যার কারণে আমাদের রক্ত যেমন দেখতে লাল লাগে, ওদের রক্ত কিন্তু দেখতে লাল লাগে। এবং আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে, এই শ্বেত রক্তকণিকা এদেরও আছে, এবং এদেরকে বলা হয় অ্যামিবয়েড লিউকোসাইট। অ্যামিবয়েড কেন বলি? অ্যামিবয়েড শব্দের অর্থ হচ্ছে অ্যামিবার মতো। অ্যামিবার মতো মানে হলো যে যারা যে কোনো সময় তার আকার চেঞ্জ করতে পারে। ঠিক আছে, ধরো আজকে যেই রক্তকণিকাটা দেখতে এরকম আছে, কিছুক্ষণ পর সেই রক্তকণিকা দেখতে এরকম চেঞ্জ হয়ে গেল। তাহলে খেয়াল করে দেখো যে এই যে তোমার এখন যেটা গোলাকার লাগতেছে, কিছুক্ষণ পর তার আকার চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর যদি তার কিছুক্ষণ পর বলি, তারপর দেখা যাচ্ছে তার আকারটা আবারও অন্যরকম একটা আকার ধারণ করতেছে। তাহলে যেহেতু তার আকারটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে, এই জন্য এটাকে আমরা নাম দিয়েছি অ্যামিবয়েড, মানে অ্যামিবার মতো। আর লিউকোসাইট মানে হচ্ছে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। সো এদের দুই ধরনের রক্তকণিকা অ্যাভেলেবল আছে। একটাকে আমরা বলছি লোহিত রক্তকণিকা, আর আরটাকে আমরা বলছি শ্বেত রক্তকণিকা। তবে একটা জিনিস কি ডিফারেন্স তোমরা বুঝতে পারছো, যে এখানে কিন্তু তোমার তাদের যে অনুচক্রিকা, আমাদের রক্তে যে অনুচক্রিকা আছে ওদের কিন্তু সেই অনুচক্রিকাটা নাই। তার মানে এদের রক্ত জমাট বাঁধার একটা খুবই ইম্পর্টেন্ট উপাদান অনুচক্রিকা, এই জিনিসটা তাদের অ্যাবসেন্ট আছে। এবং এদের রক্ত তোমার হচ্ছে রক্তের মধ্যেও প্লাজমা আছে, অর্থাৎ রক্তরস আছে, আমাদেরও রক্তে রক্তরস আছে। সো বোঝা যাচ্ছে যে এদের রক্তের যে গঠন আর আমাদের যে রক্তের গঠন মোটামুটি অনেকটাই কাছাকাছি। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমরা রুই মাছের রক্ত সম্পর্কে দুইটা ভিন্নতা জানলাম, যে ওদের যে লোহিত রক্তকণিকা আছে এটা নিউক্লিয়াস যুক্ত হবে, এবং ওদের তোমার হচ্ছে যে অনুচক্রিকা, সেই অনুচক্রিকাটা নাই। তাহলে আমরা রক্ত সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম রুই মাছের রক্তটা। এবার আসি আমরা রুই মাছের হার্ট। এখন যখন রুই মাছ আলোচনা করা হয়, সচরাচর আমরা রুই মাছকে সবসময় মানুষের সাথে একটু কম্পেয়ার করার চেষ্টা করি, কারণ ওরাও কর্ডাটা, ঠিক আছে, ভার্টেব্রাটা, আমরাও তো কর্ডাটা ভার্টেব্রাটা। সো এই কারণে সবসময় আসলে কম্পারিজন রুই মাছের সাথে মানুষের হবেই। তো আমরা যদি একটু রুই মাছের যে হৃৎপিণ্ড এটার দিকে যদি একটু তাকাই, খেয়াল করো ওদের হৃৎপিণ্ডে তোমার দুইটা প্রকোষ্ঠ থাকে। হ্যাঁ, একটা প্রকোষ্ঠ এটাকে বলা হয় অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামকে আমরা বাংলায় অলিন্দ বলি, অলিন্দ। আর যেটা হচ্ছে ভেন্ট্রিকল, এটাকে আমরা বলি হচ্ছে নিলয়। তার মানে ওদের একটা অলিন্দ এবং একটা নিলয় আছে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে তাদের প্রকোষ্ঠ। ঠিক আছে, তাদের প্রকোষ্ঠ, তার মানে রুই মাছের হৃৎপিণ্ডের দুইটা প্রকোষ্ঠ আছে। একটা প্রকোষ্ঠ হচ্ছে অলিন্দ, আর আরেকটা প্রকোষ্ঠ হচ্ছে নিলয়। ঠিক আছে, এবং তোমরা সবসময় দেখবা অলিন্দের প্রাচীর থেকে নিলয়ের প্রাচীর কিন্তু অনেক পুরু হয়। তোমরা ছবিটা খেয়াল করছো কিনা দেখো, যে এই যে ছবি, এই ছবিতে অলিন্দের যে প্রাচীর তার পুরুত্ব থেকে
প্রায় 3 গুণ পুরুত্ব হচ্ছে কার, নিলয়ের প্রাচীরে। এবং ওদের হৃৎপিণ্ডে একটা স্পেশাল জিনিস থাকে যেটাকে আমরা উপপ্রকোষ্ঠ বলি। উপপ্রকোষ্ঠ, তাকে আমরা বলি হচ্ছে সাইনাস ভেনোসাস, এটাকে বলা হয় উপপ্রকোষ্ঠ। ঠিক আছে, উপপ্রকোষ্ঠ। আচ্ছা, এইটা হচ্ছে সাইনাস ভেনোসাস। আচ্ছা, সাইনাস মানে কি? সাইনাস শব্দের অর্থ হচ্ছে এটা গর্ত, আর ভেনোসাস শব্দের অর্থ হচ্ছে ভেইনের সমন্বয়। তাহলে বোঝা যাচ্ছে সাইনাস ভেনোসাস হচ্ছে এমন একটা এরিয়া, এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে তোমার হচ্ছে অনেকগুলা ভেইন বা অনেকগুলা শিরা আসবে। ঠিক আছে, সবগুলা অনেকগুলা শিরা যখন তোমার কোনো একটা গর্তে বা কোনো একটা জায়গায় এসে মিলিত হয়, তখন এটাকে আমরা বলি হচ্ছে সাইনাস ভেনোসাস। এবং তাহলে খেয়াল করো, ওদের যে হৃৎপিণ্ড, তাহলে এই হৃৎপিণ্ডের মধ্যে একটা উপপ্রকোষ্ঠ, যেটাকে আমরা কি বলি, সাইনাস ভেনোসাস। আর দুইটা প্রকোষ্ঠ আছে, একটাকে বলা হয় অলিন্দ, আর এটাকে বলা হয় নিলয়। এবং এরপর দেখো, এদের এই যে নিলয়ের পরে ওদের একটা অ্যাওর্টা আছে, এই অ্যাওর্টার গোড়াটাকে আমরা বলি বাল্বাস অ্যাওর্টা। বাল্ব মানে কি? বাল্ব মানে স্ফীত অংশ। বাল্ব শব্দের অর্থ হলো স্ফীত অংশ। তার মানে স্ফীত অ্যাওর্টার যে স্ফীত অংশ, এটাকে আমরা বলি হচ্ছে বাল্বাস অ্যাওর্টা। ঠিক আছে। আচ্ছা, এরপরের অংশটা উপরের দিকে যদি যায়, তখন ওটাকে শুধু অ্যাওর্টা বলবো, বা বাংলা এটাকে আমরা কি বলি, মহাধমনী। মহাধমনী বলছি। আচ্ছা, তাহলে আমরা হৃৎপিণ্ডে, তাহলে আমরা যদি গঠনটা তাহলে বলি, খেয়াল করো, তাহলে এদের দুইটা প্রকোষ্ঠ আছে, একটা নাম হচ্ছে অ্যাট্রিয়াম, আর একটা নাম হচ্ছে ভেন্ট্রিকল, এবং সাইনাস ভেনোসাস নামে তার একটা কি আছে, উপপ্রকোষ্ঠ আছে। ঠিক আছে। এবং ভেন্ট্রিকলটাকে আমরা বলছি বেশ পুরু। ঠিক আছে, এটা বেশ পুরু মাংসল হবে। ঠিক আছে। এবং তোমার হচ্ছে এই যে যেটা হলো ভেন্ট্রিকলের সামনে তোমার হচ্ছে একটা বালবাস আর্টেরিওসাস, বা তোমার হচ্ছে বালবাস অ্যাওর্টা, এই জিনিসটা থাকবে। এখান দিয়ে রক্তটা তোমার হচ্ছে ভেন্ট্রিকল থেকে যে রক্তটা বের হবে, সেই রক্তটা পরবর্তীতে বালবাস যে অ্যাওর্টা, এই অ্যাওর্টা দিয়ে যাবে। আচ্ছা, এখন একটা মজার ব্যাপার শেয়ার করি তোমাদের সাথে। হ্যাঁ, খেয়াল করো, এই যে সাইনাস ভেনোসাস, এখানে কিন্তু সব কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো আসে। যেহেতু আমি বলছি এটা হচ্ছে শিরা, ঠিক আছে, শিরাগুলা মিলিত হয়ে সাইনাস ভেনোসাসে উন্মুক্ত হয়। তো খেয়াল করো, সাইনাস ভেনোসাস কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই জায়গায় আসতেছে। আচ্ছা, এরপর কি হচ্ছে দেখো, সাইনাস ভেনোসাস থেকে এই রক্তটা চলে আসতেছে হচ্ছে অ্যাট্রিয়ামে। অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আসতেছে ভেন্ট্রিকলে। ভেন্ট্রিকল থেকে পরবর্তীতে এটা চলে যাচ্ছে হলো বালবাস আর্টেরিওসাস বা বালবাস অ্যাওর্টা দিয়ে, পরবর্তীতে অ্যাওর্টা দিয়ে চলে যাচ্ছে। খেয়াল করেছো কি, তোমরা 9-10-এ যখন পড়ছো, তখন কিন্তু দেখছো যে মানুষের যে হৃৎপিণ্ড, এক সাইড দিয়ে কিন্তু তোমার হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত যায়, আরেক সাইড দিয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাচ্ছিল। কিন্তু আমরা এই রুই মাছের হার্ট একটু দেখো তো কি অবস্থা হলো। রুই মাছের যে হার্ট, এই হার্টে কিন্তু তোমার যে সাইনাস ভেনোসাস, এই জায়গায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসছে। এরপর সেখান থেকে চলে গেছে এটা অ্যাট্রিয়াম, তারপর চলে গেছে হচ্ছে ভেন্ট্রিকল, তারপর চলে গেছে অ্যাওর্টা দিয়ে। তার মানে রুই মাছের হৃৎপিণ্ড কিন্তু শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। আর যেটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, এটার অর্থ হলো যে রুই মাছের যে হার্ট, এটা অনেকটাই শিরার মতো কাজ করে। শিরাকে আমরা ইংলিশে কি বলি, ভেইন। ভেইন বলি। ঠিক আছে। তাহলে আমরা আমরা এই হৃৎপিণ্ডটাকে তাহলে ভেইনের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। তাহলে এই জন্য আমরা এটাকে বলি ভেনাস হার্ট। এটাকে কি বলি আমরা, ভেনাস হার্ট। ভেনাস শব্দ অর্থ হচ্ছে শিরা, তার মানে এটাকে বলা হয় শিরা হৃৎপিণ্ড। তাহলে এই জন্য আমরা পরীক্ষার হলের জন্য খুবই একটা কমন কোশ্চেন, যে কেন আমরা রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বলি। কারণ রুই মাছের হৃৎপিণ্ড কেবলমাত্র কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। যেহেতু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, এই কারণে এটাকে আমরা বলছি হলো ভেনাস হার্ট। ঠিক আছে। এবং খেয়াল করে দেখো, রুই মাছের হৃৎপিণ্ডে কোনো কোনাস আর্টেরিওসাস নাই। কোনাস আর্টেরিওসাস মানে কি? কোন মানে কি? বাঁকা কোনো কিছুকে আমরা বলি কোন। তো খেয়াল করো, কোনাস আর্টেরিওসাস হচ্ছে যদি রুই মাছের হৃৎপিণ্ডে এরকম বাঁকা, ঠিক আছে, বাঁকা থাকতো তোমার অ্যাওর্টাটা, তাহলে এটাকে বলা হয়তো কোনাস আর্টেরিওসাস। কিন্তু একটু খেয়াল করে দেখো তো, ওদের কি আছে, বালবাস আর্টেরিওসাস আছে, মানে স্ফীত গোড়া আছে, কিন্তু এটা বাঁকানো না। এই জন্য এটাকে বলা হয়েছে যে এতে কোনো কোনাস আর্টেরিওসাস নাই। ঠিক আছে। এবং বালবাস আর্টেরিওসাস থাকে, বাল্ব মানে কি, স্ফীত অংশ। তাহলে এই যে খেয়াল করো, বালবাস আর্টেরিওসাস এটা হচ্ছে তোমার অ্যাওর্টার স্ফীত অংশ। তার মানে এইটা তোমার হচ্ছে কিন্তু হৃৎপিণ্ডের কোনো অংশ না, এটা অ্যাকচুয়ালি অ্যাওর্টার অংশ। ঠিক আছে। তাহলে আমরা এই জায়গাতে, তাহলে যদি তোমাকে কখনো বলে
যে রুই মাছের হৃৎপিণ্ডের গঠন ব্যাখ্যা করো, তাহলে তুমি পুরো স্ট্রাকচারটাই ব্যাখ্যা করবা। যে দুইটা প্রকোষ্ঠ আছে, একটা হলো অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে ভেন্ট্রিকল, তারপর হচ্ছে একটা উপপ্রকোষ্ঠ আছে যেটাকে আমরা বলি সাইনাস ভেনোসাস। তারপর তুমি ব্যাখ্যা করবা যে এদের মধ্য দিয়ে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়, যেটাকে আমরা বলছি হলো, এই কারণে আমরা হার্টকে বলছি ভেনাস হার্ট। ঠিক আছে, তাহলে এই বিষয়টা পরীক্ষায় কিন্তু খুব আসে। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য একটা ট্রিপল স্টারের কোশ্চেন। তোমাদেরকে এই জায়গায় হৃৎপিণ্ডের গঠনটাও শিখতে হবে সাইড বাই সাইড। তোমাকে এই যে ছবিটা, এই ছবিটাও কিন্তু পরীক্ষা হলে আঁকতে হবে। এবং পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, বিশেষ করে শর্ট কোশ্চেন আকারে আসবে, কেন রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা ভেনাস হার্ট বলি। ঠিক আছে, সো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পড়ায় ফেললাম তোমাদের, সেটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড। এখন আসো, এই হৃৎপিণ্ডে তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে যখন একটা প্রকোষ্ঠ থেকে আরেকটা প্রকোষ্ঠে রক্তটা যাচ্ছে, তখন কিন্তু এই জায়গাতে বেশ কয়েকটা তোমার হচ্ছে আমরা দেখতে পাইছি যে এখানে ভালভ আছে। হ্যাঁ, ভালভ মানে কি? ভালভ শব্দের অর্থ হচ্ছে কপাটিকা, এবং কপাটিকা মানে হলো যারা রক্তকে একদিকে পরিবহন করবে, এদেরকে আমরা বলি হচ্ছে কপাটিকা। তো খেয়াল করো, এই যে সাইনাস ভেনোসাস থেকে যখন আমাদের তোমার হচ্ছে অ্যাট্রিয়ামে বা অলিন্দে রক্ত যাচ্ছে, এই জায়গায় একটা কপাটিকা আছে, এটা একটা কপাটিকা। তারপর দেখো, যখন এই অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাচ্ছে, তখন এখানে একটা কপাটিকা আছে, এটা 2 নম্বর কপাটিকা। 3 নম্বর কপাটিকাটা আছে হলো ভেন্ট্রিকল থেকে যখন এই রক্তটা চলে যাচ্ছে এগারোটার মধ্যে। তাহলে খেয়াল করো, তাহলে ওদের 3টা কপাটিকা আমরা পাবো। এই যে 3টা কপাটিকা, একটা হচ্ছে সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের মাঝখানে। তো যেই কপাটিকা সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝে থাকবে, তাকে আমরা বলি হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা বা সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। তার মানে সাইনো শব্দটা আসছে সাইনাস ভেনোসাস থেকে, আর অ্যাট্রিয়াল শব্দটা আসছে অ্যাট্রিয়াম থেকে। তার মানে এই কপাটিকা সাইনাস ভেনোসাস এবং হচ্ছে অ্যাট্রিয়ামের মাঝখানে অবস্থিত। তারপর আসো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। অ্যাট্রিও শব্দটা আসছে অ্যাট্রিয়াম থেকে, ভেন্ট্রিকুলার শব্দটা আসছে তোমার হচ্ছে ভেন্ট্রিকল থেকে। তার মানে এই কপাটিকার অবস্থান হচ্ছে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে। তাহলে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের যেহেতু মাঝখানে, তার মানে এই হলো অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানের সেকেন্ড কপাটিকা, যেটাকে আমরা বলি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। ঠিক আছে, আর এইটা হলো সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। আচ্ছা, এবার আসো থার্ড কপাটিকা। খেয়াল করো, থার্ড যে কপাটিকা, এই কপাটিকাটা আছে হলো ভেন্ট্রিকল এবং হচ্ছে তাদের যে অ্যাওর্টা, এটার মাঝখানে। এটাকে আমরা বলি হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস। কারণ কি বালবাস শব্দটা কেন বলছি? বালবাস শব্দটা বলা হয়েছে যে অ্যাওর্টার যে গোড়াটা, এটা কিন্তু ফোলা বা স্ফীত, আর স্ফীত গোড়াকে আমরা কি বলি? বাল্ব। সো এই জন্য এটা নাম হয়েছে হলো ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। ঠিক আছে, তাহলে আমরা এই 3 নম্বর যে কপাটিকাটা আছে, এই 3 নম্বর কপাটিকা হচ্ছে এই যে দেখো, এটা হলো 3 নম্বর কপাটিকা। তাহলে আমরা কয়টা কপাটিকা পাইলাম? 1 2 3, তাহলে 3টা কপাটিকা পাইলাম। তাহলে ব্লাডটা কিভাবে ফ্লো হবে খেয়াল কর। প্রথমে রক্তগুলো আসবে সাইনাস ভেনোসাস, সেই সাইনাস ভেনোসাস থেকে তোমার হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা দিয়ে ব্লাডটা আসবে হচ্ছে কোথায়? অ্যাট্রিয়াম বা অলিন্দে। তারপর সেটা তোমার হচ্ছে আরেকটা কপাটিকা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, সেটা দিয়ে আসবে কোথায়? ভেন্ট্রিকলে। তারপর ভেন্ট্রিকল থেকে সেটা চলে যাবে হচ্ছে অ্যাওর্টাতে, এবং এটাকে আমরা বলছি তোমার হচ্ছে তোমার ভেন্ট্রিকুলো বালবাস যে কপাটিকাটা আছে সেটা। তাহলে আমরা যদি তোমাকে বলি যে আমাদের যে রুই মাছের রক্তের গতিপথটা কেমন, খেয়াল করো, সাইনাস ভেনোসাসে আসবে, তারপর সেখান থেকে চলে যাবে কোথায়? অ্যাট্রিয়ামে, অ্যাট্রিয়াম থেকে কই যাবে? ভেন্ট্রিকলে, মাঝখানে তুমি কপাটিকাগুলো বলতে পারো। তারপর নেক্সট কপাটিকা দিয়ে বালবাস আর্টেরিওসাস হয়ে চলে আসবে কোথায়? ফুলকায়। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? একটা মজার ব্যাপার দেখো, এই যে বালবাস, হ্যাঁ আমরা বাল্ব বলছি কি স্ফীত গোড়াটা, তাই না? আচ্ছা, এরপরেই তো তোমার হচ্ছে এরকম তোমার হচ্ছে অ্যাওটা, এই অ্যাওটাগুলা বেশ কয়েকটা ব্রাঞ্চ দেয়। ঠিক আছে, ব্রাঞ্চ দিবে। এই যে দেখো, আমি বেশি ব্রাঞ্চ আঁকতেছি না, জাস্ট তোমাকে বোঝানোর জন্য একটা ব্রাঞ্চ দেখালাম। এই যে অ্যাওটা থেকে যে ব্রাঞ্চগুলা বের হচ্ছে বা শাখাগুলা বের হচ্ছে, এই শাখাগুলাকে বলা হয় অন্তর্বাহী অন্তর্বাহী ধমনী। এই শাখাগুলোকে বলা হয় অন্তর্বাহী ধমনী।
আচ্ছা, কেন এটাকে অন্তর্বাহী বলছি? অন্তর শব্দ অর্থ হচ্ছে কি, এটা হলো ভেতরে, আর বাহী শব্দ অর্থ হচ্ছে যারা বহন করে। এখন প্রশ্ন হলো, এরা রক্তকে কার ভেতরে বহন করে? খেয়াল করো, এই অন্তর্বাহী যে ধমনী, এই ধমনীগুলা শেষ হয় হচ্ছে যার ভেতরে, সেটা হচ্ছে ফুলকা। তার মানে অন্তর্বাহী ধমনী, এই যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যেটা আসতেছে, সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে তারা অক্সিজেন যুক্ত করার জন্য তারা ফুলকার মধ্যে যাচ্ছে। আর এই ফুলকার মধ্যে এই রক্তগুলাকে পরিবহন করতেছে যেই ধমনী, তাকে আমরা নাম দিছি হলো অন্তর্বাহী ধমনী। তো তাহলে আমরা এখন তোমাকে এই যে ধমনী তন্ত্র, আমরা সেটাই দেখাবো। তাহলে আমরা ফুসফুসের পর এখন তোমাকে যে জিনিসটা দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে রুই মাছের ধমনী তন্ত্র। তো খেয়াল করো, আমরা রুই মাছের যে ধমনী তন্ত্রটা আছে, ঠিক আছে, এই ধমনী তন্ত্রটা আমরা দেখাচ্ছি। খেয়াল করো, এটা হচ্ছে রুই মাছের ধমনী তন্ত্র। বাট তার আগে তোমাদেরকে আমরা একটা ছোট্ট জিনিস পড়ায় আসি। সেটা হলো, এই যে রুই মাছ, এই রুই মাছের তোমার হচ্ছে আমরা একটু হৃৎপিণ্ডের সাথে আমাদের হৃৎপিণ্ড একটু কম্পেয়ার করি। খেয়াল করো, তোমার কি মনে আছে, তুমি যখন মানুষের হৃৎপিণ্ডটা পড়ছো, মানুষের হৃৎপিণ্ড তোমার হচ্ছে কয়টা প্রকোষ্ঠ আছে হৃৎপিণ্ডে, বলতে পারো? আচ্ছা, ওকে। ছবিটা দেখার পর কি কিছু মনে পড়ে? হ্যাঁ, উপরের দিকে দেখো, এই যে দুইটা প্রকোষ্ঠ, এই দুইটা প্রকোষ্ঠকে আমরা বলছিলাম অলিন্দ, ঠিক আছে। আর নিচের যে দুইটা প্রকোষ্ঠ, এই দুইটা প্রকোষ্ঠকে আমরা বলছিলাম হচ্ছে নিলয়। তাহলে আমাদের হৃৎপিণ্ডে টোটাল প্রকোষ্ঠ হলো 4টা, দুইটা অলিন্দ, দুইটা নিলয়। এবং আমাদের কোনো উপপ্রকোষ্ঠ বা সাইনাস ভেনোসাস নাই। এবং একটা জিনিস হলো, আমাদের কার্বন ডাই অক্সাইড যত যুক্ত রক্ত আছে, সব রক্তই পরিবহন হয় এক সাইড দিয়ে, বাম তোমার হচ্ছে ডান সাইড দিয়ে, অর্থাৎ ডান অলিন্দ ডান নিলয়, এটা দিয়ে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন হয়। আর অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন হচ্ছে কোন সাইড দিয়ে? বাম সাইড দিয়ে, বাম অলিন্দ বাম নিলয়। তার মানে আমাদের এক সাইডে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে, আরেক সাইডে যাচ্ছে হলো অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে আমাদের এই যে দেখো, দুই সাইড দিয়ে দুই ধরনের রক্ত পরিবহন হচ্ছে। এই জন্য আমাদের এই রক্ত সংবহন হার্টের মাধ্যমে যেটা হয়, এটাকে বলা হয় দ্বিচক্রী রক্ত সংবহন। আর অন্যদিকে যেটা হচ্ছে রুই মাছের ক্ষেত্রে, তোমরা খেয়াল করছো, রুই মাছের সাইনাস ভেনোসাস থেকে তারপর অ্যাট্রিয়ামে আসলো, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল হয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে গেল অ্যাওর্টাতে। তার মানে এখানে কি দাঁড়াইলো? এখানে দাঁড়াইলো হচ্ছে ওদের শুধুমাত্র শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তই হার্ট দিয়ে পরিবাহিত হয়, এখানে অক্সিজেনের কোনো জায়গা নাই। তাহলে এদের একটা মাত্র রক্ত পরিবহন হচ্ছে, এই জন্য এটাকে আমরা কি বলছি? এক চক্রী রক্ত সংবহন। তার মানে আমাদের এই জায়গায় আমরা আরো দুটা পার্থক্য জানলাম, যে মানুষের যে হৃৎপিণ্ড, এটা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড দুই ধরনের রক্তই পরিবহন করে। কিন্তু যেটা হচ্ছে তোমার রুই মাছের রক্ত, ও রুই মাছের যে হৃৎপিণ্ড, ও শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে না, ঠিক আছে। আর সাইনাস ভেনোসাসের কথা তো বলেছি তোমাদেরকে, যে রুই মাছের সাইনাস ভেনোসাস থাকলেও আমাদের কিন্তু কোনো সাইনাস ভেনোসাস থাকে না। তাহলে আমরা রুই মাছের এই যে হৃৎপিণ্ড আর মানুষের যে হৃৎপিণ্ড, এর যে তুলনা করলাম, সবাই কি বুঝতে পেরেছ? ঠিক আছে, এইটা পরীক্ষায় কিন্তু ভালোই আসে। হ্যাঁ, এটা পরীক্ষার জন্য একটা তোমার হচ্ছে ডাবল স্টার দিয়ে রাখো তোমরা, ঠিক আছে। এটা বোর্ড পরীক্ষায় মোটামুটি ভালোই আসে, ঠিক আছে। বোর্ড পরীক্ষার জন্য এটা একটা ডাবল স্টারের প্রশ্ন, যে রুই মাছের হৃৎপিণ্ডের সাথে মানুষের হৃৎপিণ্ডের তুলনা করো, ঠিক আছে। তাহলে আমরা রুই মাছের হৃৎপিণ্ড আর মানুষের হৃৎপিণ্ড আশা করি কিছুটা বুঝতে পেরেছি। এখন আমরা তোমাদেরকে যে জিনিসটা বলবো, সেটা হচ্ছে তাদের ধমনীতন্ত্র। খেয়াল করো, এই যে এটা হলো রুই মাছের হৃৎপিণ্ড। তো রুই মাছের হৃৎপিণ্ড থেকে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা যায়, সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত বালবাস অ্যাওর্টা বা আর্টেরিওসাস দিয়ে পরবর্তীতে এই যে যেই শাখাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই শাখাগুলোকে আমরা বলি হচ্ছে অন্তর্বাহী ধমনী। হ্যাঁ, দেখো তো এখানে কয়টা আছে? 1 2 3 4, ঠিক আছে, 4টা অন্তর্বাহী ধমনী। আবার এই সাইডেও 1 2 3 4, 4টা অন্তর্বাহী ধমনী। তার মানে এই পাশে তোমরা তো জানো যে রুই মাছের দুইটা পাশে, এই পাশে 4টা, এই পাশে 4টা, মোট 8টা ফুলকা থাকে। তো প্রত্যেকটা ফুলকাতে একটা করে অন্তর্বাহী ধমনী ঢুকে। তার মানে আমরা যদি বলি তাদের অন্তর্বাহী ধমনীর সংখ্যা কত,
তাদের অন্তর্বাহী ধমনীর সংখ্যা হচ্ছে 4 জোড়া এবং প্রত্যেকটা জোড়া, ঠিক আছে, এই যে প্রথম অন্তর্বাহী ধমনী, দ্বিতীয় অন্তর্বাহী, তৃতীয়, চতুর্থ, ঠিক আছে, সবগুলো অন্তর্বাহী ধমনী এক একটা ফুলকার মধ্যে ঢুকবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, প্রত্যেকটা ফুলকার মধ্যে ঢোকার পরে এই অন্তর্বাহী যে ধমনীগুলো আছে এগুলা তোমার হচ্ছে ফুলকার মধ্যে ঢুকবে। ঢোকার পর ফুলকার ভেতরে পানি আসে, পানির মধ্যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড একটা বিনিময় হয়। বিনিময় হওয়ার পর তোমার হচ্ছে এই ফুলকা থেকে পরবর্তীতে কিছু ধমনী বের হয়ে আসে। যে সকল ধমনী ফুলকা থেকে বের হয়ে আসবে তাকে আমরা বলি বহির্বাহী ধমনী। ঠিক আছে, তাহলে এই যে দেখো, এইখানে অন্তর্বাহী ধমনী ঢুকছে ফুলকার মধ্যে, আবার বের হয়ে আসছে, তখন এটার নাম হয়ে গেছে কি বহির্বাহী ধমনী। ঠিক আছে, তখন এটাকে আমরা নাম দিছি হলো বহির্বাহী ধমনী। আচ্ছা, এই যে বহির্বাহী ধমনী প্রথম, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, ঠিক আছে, তৃতীয় বহির্বাহী ধমনী, ঠিক আছে, তারপর চতুর্থ বহির্বাহী ধমনী। তার মানে খেয়াল করো, তাহলে এক একটা ফুলকা থেকে একটা করে বহির্বাহী ধমনী বের হয়। তাহলে দেখো তো, এই পাশে যদি 4টা ফুলকা থাকে তাহলে 4টা বহির্বাহী ধমনী, অপোজিট সাইডে এখান থেকে যে 4টা ফুলকা সেখান থেকে 4টা বহির্বাহী ধমনী আসে। তাহলে খেয়াল করো, এই সাইডে আছে, আবার দেখো এইখানেও আছে, 1টা 2টা 3টা, এই যে 4টা। তার মানে দুই পাশ থেকে বহির্বাহী ধমনী আসতেছে। তার মানে আমরা বলতে পারি বহির্বাহী ধমনী এর সংখ্যাও কিন্তু কয় জোড়া? 4 জোড়া। হ্যাঁ, আচ্ছা, এবং এই বহির্বাহী ধমনীগুলা যখন ফুলকা থেকে বের হয়ে আসে, বের হয়ে সেটা যখন মিলিত হয় তখন এরা তৈরি করে হলো পার্শ্বীয় ধমনী। ঠিক আছে, আমরা একটু মুছে দিই, দিয়ে এখানে তোমাকে দেখাই। এই যে বহির্বাহী ধমনীগুলা এই পাশ থেকে যখন বহির্বাহী ধমনীগুলা মিলছে তখন এই পাশে তৈরি হচ্ছে একটা পার্শ্বীয় ধমনী। আচ্ছা, তার মানে পার্শ্বীয় ধমনী এটাও একটা পার্শ্বীয় ধমনী, আবার এই সাইড থেকে যেটা তৈরি হয়েছে এটাও কিন্তু পার্শ্বীয় ধমনী। তাহলে দুই পাশ থেকে পার্শ্বীয় ধমনী আসে এবং এই পার্শ্বীয় ধমনীগুলা উপরের দিকে উঠে এই যে সার্কুলার ভাবে, বৃত্তাকার ভাবে এরা মিলিত হয়। এই বৃত্তাকার ভাবে যখন মিলে তখন এটাকে বলা হয় সার্কিউলাস সেফালিকাস। সেফাল শব্দের অর্থ হচ্ছে মাথা। তার মানে রুই মাছের মাথার দিকে তোমার হচ্ছে সার্কেল আকারে দুইটা পার্শ্বীয় ধমনী মিলিত হয়, তখন এটাকে বলা হয় সার্কিউলাস সেফালিকাস। এরপর নিচের দিকে যখন আসে, নিচের দিকে এসে পার্শ্বীয় ধমনী মিলিত হয়, মিলিত হয়ে তৈরি করে ডর্সাল এওর্টা। ডর্সাল এওর্টা, তার মানে উপরের দিকে সে তৈরি করে সার্কিউলার সেফালিকাস আর নিচের দিকে তৈরি করে হচ্ছে ডর্সাল এওর্টা। এরপর এই ডর্সাল এওর্টা লেজের দিকে যায়, যখন সে লেজের দিকে যাবে, লেজের ভেতরে প্রবেশ করবে, তখন এই ধমনীটাকে আমরা নাম দিছি কর্ডাল ধমনী। কর্ডাল ধমনী। এবং এই যে খেয়াল করো, ডর্সাল এওর্টা থেকে এই কর্ডাল ধমনী পর্যন্ত যাইতে এরা বেশ কিছু ব্রাঞ্চ দিচ্ছে, বেশ কিছু ব্রাঞ্চ। হ্যাঁ, এই ব্রাঞ্চগুলোর এক একটার এক এক নাম। কোনোটা বৃক্কে ঢুকে তখন এটাকে বলা হয় বৃক্কীয় ধমনী। কোনোটা আছে যেটা তোমার হচ্ছে তাদের পুষ্টিতন্ত্রে সাপ্লাই দেয়, মেসেন্টারিক ধমনী, ইলিয়াক ধমনী। ঠিক আছে, এরকম বেশ কিছু ধমনী তারা ব্রাঞ্চ তৈরি করতেছে। আমরা একটু পরে ডর্সাল এওর্টার কতগুলা ব্রাঞ্চ হবে সেটা একটু পরে বলছি, বাট আমরা জানলাম ডর্সাল এওর্টা লেজের দিকে যাবে, কর্ডাল ধমনী তৈরি করবে, বাট কর্ডাল ধমনী তৈরি করার আগে সে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে সে কি করবে, বিভিন্ন ব্রাঞ্চ দিবে। এই ব্রাঞ্চগুলোর বিভিন্ন নাম আছে, বিভিন্ন অঙ্গের উপর ডিপেন্ড করে আমরা এই ব্রাঞ্চগুলোর নাম দিই। তাহলে কি হলো দেখো, এই যে বহির্বাহী ধমনী, এইখান থেকে অক্সিজেনযুক্ত রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত তোমার হচ্ছে বের হবে, বের হয়ে এই অক্সিজেনযুক্ত যে রক্তগুলা, এই রক্তগুলা নিয়ে এই পার্শ্বীয় ধমনী তৈরি হবে এবং এই পার্শ্বীয় ধমনী তোমার হচ্ছে উপরের দিকে সার্কুলার সেফালিকাস গঠন করবে এবং এখান থেকেও বেশ কিছু ব্রাঞ্চ বের হয়, অপথ্যালমিক ধমনী। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে ক্যারোটিড ধমনী আছে, এগুলো গিয়ে মাথা, তারপর তার চোখ, বিভিন্ন অঙ্গের মধ্যে তারা কি করবে, সাপ্লাই দিবে, রক্ত সাপ্লাই দিবে এবং এই রক্তগুলো হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত। ঠিক আছে, আর যখন সে ডর্সাল অ্যাওর্টা তৈরি করবে, ডর্সাল অ্যাওর্টা তৈরি করে সে বিভিন্ন শাখা দিবে, এই শাখাতেও সে কি করবে, তোমার হচ্ছে এই শাখা যেগুলো দিল এগুলোতেও সে অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই দিবে। এভাবে পুরা রুই মাছের বডিতে একদম উপরের দিকে কি আছে, রুই মাছের উপর দিকে আছে মাথা, আর এই কর্ডাল ধমনী কোথায় সাপ্লাই দিচ্ছে, এটা হচ্ছে লেজ। তার মানে খেয়াল করে দেখো, একদম মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত প্রত্যেকটা পার্টে বিভিন্ন অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই হচ্ছে। তাহলে ধমনী তন্ত্রের মাধ্যমে কিভাবে সারা শরীরে
তাদের অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই হয়। আশা করি বুঝতে পারছো। আমি পুরো ঘটনাটাকে আরেকবার তোমাদের জন্য রিক্যাপ করতেছি, খেয়াল করো। প্রথমে হার্ট থেকে, ঠিক আছে, এদের যে হার্ট আছে এই হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসলো। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে গেল এওর্টাতে। এওর্টা দিয়ে পরবর্তীতে এটা অন্তর্বাহী ধমনী দিয়ে ঢুকে গেল হচ্ছে ফুলকার মধ্যে। তো 4 জোড়া ফুলকার মধ্যে 4 জোড়া অন্তর্বাহী ধমনী ঢুকে তারপর ফুলকার ভেতরে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয়। কিভাবে বিনিময় হয় এটা আমরা শ্বসন প্রক্রিয়া পড়ার সময় তোমাদের দেখাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিনিময় হলো, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, তারপর হচ্ছে অক্সিজেন যেটা আছে এটা রক্ত থেকে অক্সিজেনটা ঢুকলো। ঢোকার পরে রক্তটা যখন অক্সিজেন যুক্ত হয়ে গেল তখন যে তোমার হলো বহির্বাহী ধমনী আছে সেটা দিয়ে কি হলো, অক্সিজেন যুক্ত রক্ত তোমার হচ্ছে বের হয়ে তৈরি করলো পার্শ্বীয় ধমনী। পার্শ্বীয় ধমনী মাথার কাছে এসে তৈরি করলো কি সার্কুলার সিফলিকাস, এবং সেখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ বের হবে, ক্যারোটিড ধমনী, অপথ্যালমিক ধমনী হয়ে মাথার মধ্যে রক্ত পৌঁছে যাবে এবং নিচের দিকে এসে ডর্সাল অ্যাওর্টা গঠন করবে, যেখান থেকে বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে তোমার হচ্ছে একদম লেজ পর্যন্ত তোমার রক্ত সাপ্লাই হবে। তাহলে একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা হচ্ছে যে ডর্সাল অ্যাওর্টা যেটা, হ্যাঁ, ডর্সাল অ্যাওর্টার ব্রাঞ্চগুলা কি কি আছে খেয়াল করো। একটা হলো সাবক্লাভিয়ান ধমনী, সাবক্লেভিয়ান, হ্যাঁ, সাবক্লেভিয়ান ধমনী, এটা তাদের হচ্ছে বক্ষ পাখনা বা বক্ষ চক্র, ঠিক আছে, বুকের দিকে তাদের ব্লাড সাপ্লাই করে। সিলিয়াক ও মেসেন্টারিক, এটা হলো তাদের খেয়াল করো পাকস্থলী, তারপর হচ্ছে অন্ত্র, যকৃৎ, অগ্ন্যাশয়, মানে সোজা কথা হলো তাদের যে পৌষ্টিকতন্ত্র আছে সেখানে ব্লাড সাপ্লাই দিবে। তারপর প্যারাইটাল ধমনী ওদের দেহ প্রাচীরে সাপ্লাই দিবে। রেনাল ধমনী তাদের বৃক্কে সাপ্লাই দিবে। ইলিয়াক ধমনী শ্রোণী অঞ্চলে, হ্যাঁ, শ্রোণী অঞ্চলে সাপ্লাই দিবে, শ্রোণী পাখনায় সাপ্লাই দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো কর্ডাল ধমনী, এরা লেজ বা পুচ্ছদেশ যেটাকে আমরা বলছি সেখানে সাপ্লাই দিবে। তাহলে আমরা ডর্সাল অ্যাওর্টার তাহলে কয়টা ব্রাঞ্চ পাইলাম? 6টা ব্রাঞ্চ। একটা সাবক্লাভিয়ান যেটা হচ্ছে তাদের বক্ষ পাখনায় সাপ্লাই দিবে, তারপর সিলিয়াকো মেসেন্টারিক তাদের পৌষ্টিকতন্ত্রে সাপ্লাই দিবে, প্যারাইটাল ধমনী দেহ প্রাচীরে সাপ্লাই দিবে, রেনাল ধমনী বৃক্কে সাপ্লাই দিবে, ইলিয়াক ধমনী শ্রোণী অঞ্চলে, এবং কর্ডাল ধমনী তাদের হচ্ছে পুচ্ছ অঞ্চল বা লেজ অংশে সাপ্লাই দিবে। তাহলে এই যে দেখো ডর্সাল অ্যাওর্টার যে বিভিন্ন ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা পরীক্ষার জন্য একটা ডাবল স্ট্রাইক কোশ্চেন, বিশেষ করে এমসিকিউতে, হ্যাঁ, বিশেষ করে এমসিকিউ, ঠিক আছে, বোর্ড পরীক্ষা বলো, বোর্ড অথবা যে অ্যাডমিশন, হ্যাঁ, বোর্ড বা অ্যাডমিশন পরীক্ষায় এই জায়গাতে কিন্তু তোমার হচ্ছে এই প্রশ্নটা আসে যে নিচের কোনটি আমাদের ডর্সাল অ্যাওর্টার ব্রাঞ্চ নয়, ঠিক আছে। তাহলে যেগুলো ব্রাঞ্চ আছে মনে রাখলে, এর বাইরে যেগুলো থাকবে সেগুলা ব্রাঞ্চ নয়, ঠিক আছে। তাহলে তোমরা কি সবাই ধমনী তন্ত্রের আমরা যে অংশটা বললাম তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, এইটার ছবি অনেক ক্ষেত্রে কলেজে আঁকতে বলে, তো সেই ছবিটা আমরা এখন দেখাবো তোমাদের যে কিভাবে ধমনীতন্ত্রের ছবি আঁকতে হয়। এখন আমরা তোমাদেরকে যে ছবিটা দেখাচ্ছি এটা হলো ধমনীতন্ত্রের ছবি, হ্যাঁ। আচ্ছা, আমরা ধমনীতন্ত্রের যদি ছবি আঁকি, ফার্স্টেই যে জিনিসটা আঁকলাম, খেয়াল করো, এই যে জিনিসটা আঁকতেছি এটা হচ্ছে আমাদের একটা রুই মাছের হার্ট। এই হার্টের মধ্যে আমরা সাইনাস ভেনাসাস, তারপর হচ্ছে অলিন্দ, তারপর হচ্ছে নিলয়, আমরা এই কয়টা জিনিস আঁকলাম। তারপর এখান থেকে যে স্ট্রাকচারটা আঁকতেছি এটা হচ্ছে অ্যাওর্টা। আচ্ছা, অ্যাওর্টার মধ্যে আমরা 4টা ব্রাঞ্চ, হ্যাঁ, অ্যাওর্টা থেকে 4টা ব্রাঞ্চ আমরা দেখাচ্ছি। এই যে 4টা ব্রাঞ্চ, এই 4টা ব্রাঞ্চ হলো অন্তর্বাহী ধমনী, ঠিক আছে। আমরা একটু আগে বলছিলাম যে অন্তর্বাহী ধমনী টোটাল কয় জোড়া আছে? 4 জোড়া অন্তর্বাহী ধমনী এই জায়গায় আছে। খেয়াল করো, আমরা এই জায়গায় অন্তর্বাহী ধমনীটা দেখাইলাম। আচ্ছা, এবার আসো এই জিনিসটা, ঠিক আছে, এটা এবার আসো এই প্রত্যেকটা অন্তর্বাহী ধমনী ঢুকবে হচ্ছে ফুলকার ভেতরে, ঠিক আছে, ফুলকার ভেতরে প্রবেশ করবে। তো আমরা এখন অন্তর্বাহী ধমনী খেয়াল করো দেখাচ্ছি যে এটা ফুলকার ভেতরে প্রবেশ করতেছে, এই, ঠিক আছে, ফুলকার ভেতরে প্রবেশ করতেছে। কার্বন ডাই অক্সাইড যুক্ত যে রক্তটা আছে এই রক্তটাকে নিয়ে এই ফুলকার ভেতরে প্রবেশ করছে। এরপর যখন এটা ফুলকা থেকে বের হয়ে আসবে তখন এটাকে আমরা নাম দিব হলো বহির্বাহী ধমনী। তাহলে এখান থেকে বের হয়ে আসতেছে বহির্বাহী ধমনী। বইয়ে ছবিটা, ঠিক আছে, যেভাবে দেখাইছে, তো সেখানে মনে হচ্ছে যে এটা ফুলকার বাইরে থাকে, কিন্তু আসলে এরা ফুলকার ভেতরেই থাকে, ঠিক আছে। তো এটা যখন তোমরা ফুলকা সিস্টেম পড়বা তখন তুমি দেখবা যে এটার ভেতরে তোমার হচ্ছে এই অন্তর্বাহী ধমনী ঢুকে আর বহির্বাহী ধমনী বের হয়। আচ্ছা, এরপর যেটা হবে সেটা হলো যে এই যে খেয়াল করো
এই যে অন্তর্বাহী ধমনী যেগুলো আছে, অন্তর্বাহী ধমনী যেগুলো আছে, এই অন্তর্বাহী ধমনী গুলা তো ফুলকার মধ্যে ঢুকলো। আচ্ছা, এবার আসো যেটা বহির্বাহী ধমনী আছে, ঠিক আছে, এই বহির্বাহী ধমনীগুলা নিজেদের সাথে মিলিত হবে, মিলিত হয়ে তৈরি করবে হচ্ছে একটা পার্শ্বীয়। ঠিক আছে, এই যে খেয়াল করো, এই জায়গায় আমরা যে স্ট্রাকচারটা আঁকছি, ঠিক আছে, এই যে স্ট্রাকচারটা আমরা আঁকতেছি, এটা হচ্ছে একটা পার্শ্বীয় ধমনী। ঠিক আছে, পার্শ্বীয় ধমনী। আচ্ছা, পার্শ্বীয় ধমনীতে খেয়াল করো, এটা এই যে বৃত্তাকারে পার্শ্বীয় ধমনী যেটা আছে, এটা বৃত্তাকারে এই তোমার হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। হ্যাঁ, এটা যেটা তৈরি করবে এটা হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। ঠিক আছে, ভেতরে এই যে খেয়াল করো, এই হলো স্ট্রাকচারটা, এইটা এই ভেতর থেকে এই দুই পাশে পার্শ্বীয় ধমনী ক্রিয়েট করলো। তারপর এই পার্শ্বীয় ধমনীগুলা নিচের দিকে এসে তৈরি করলো ডর্সাল অ্যাওর্টা। ডর্সাল অ্যাওর্টা, ঠিক আছে, ডর্সাল অ্যাওর্টা। এখানে দেখো, এই যে আমরা এখানে দুইটা, ঠিক আছে, তৃতীয় এবং চতুর্থ বহির্বাহী যে ধমনী আছে, এই ধমনীগুলা কি হয় দেখো, যে এরা নিজেদের সাথে মিলিয়ে তারপরে পার্শ্বীয় ধমনীর সাথে যুক্ত হয়। আর 1 নম্বর আর 2 নম্বরটা ইন্ডিভিজুয়ালি তারা কি করছে, পার্শ্বীয় ধমনীর সাথে বা পার্শ্বীয় ধমনী ক্রিয়েট করছে। এখানেও সিমিলার, খেয়াল করো, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা 3 4 মিলিত হয়ে পার্শ্বীয় ধমনী ক্রিয়েট করছে। এরপর নিচের দিকে এটা হলো ডর্সাল অ্যাওর্টা ক্রিয়েট করবে। ডর্সাল অ্যাওর্টা যখন হবে, এই ডর্সাল অ্যাওর্টা থেকে আবার কয়েকটা ব্রাঞ্চ ক্রিয়েট হবে। ঠিক আছে, একটা হলো বৃক্কীয় ধমনী, তারপর হচ্ছে সিলিয়াকো মেসেন্টারিক ধমনী, সাবক্লাভিয়ান ধমনী, বিভিন্ন কিছু এখান থেকে তৈরি হবে। তারপর লাস্টে গিয়ে এই ডর্সাল অ্যাওর্টা তোমার শেষ হবে হচ্ছে কর্ডাল ধমনী আকারে তারা শেষ হচ্ছে। আর এদিকে তোমার হচ্ছে আরো কিছু ব্রাঞ্চ, যদিও তোমার বইয়ে দেখায় নাই, যে তোমার ক্যারোটিড ধমনী, তারপর হচ্ছে যেটা হলো অপথালমিক ধমনী, এগুলো তৈরি হয় এখানে। ঠিক আছে, তাহলে এইভাবেই আমাদের ছবিটা, এখানে এই ছবিটাকে আমরা মার্কিং করতে পারি কিভাবে দেখো। আচ্ছা, এটাকে যদি আমরা মার্ক করি, তাহলে মার্ক করলে আমরা এখানে দেখতে পাবো এটা হচ্ছে পার্শ্বীয়, এটা হলো পার্শ্বীয়। ঠিক আছে, পার্শ্বীয় ধমনী, পার্শ্বীয় ধমনী। এটা হচ্ছে সার্কিউলাস, 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 কিউলাস সেফালিকাস, সেফালিকাস, সার্কিউলাস সেফালিকাস। এগুলো হচ্ছে বহির্বাহী ধমনী, বহির্বাহী বহির্বাহী ধমনী। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে ডর্সাল অ্যাওর্টা, এটা যেটা আছে এটা হলো ডর্সাল অ্যাওর্টা। ঠিক আছে, ডর্সাল অ্যাওর্টা। এটা হচ্ছে কর্ডাল, এটা হলো কর্ডাল ধমনী। ঠিক আছে, তুমি যে কটা পারো মার্কিং করে রাখবা। ঠিক আছে, এরপর হচ্ছে এটা হলো এখানে যেটা আছে এটা হলো অন্তর্বাহী ধমনী, অন্তর্বাহী অন্তর্বাহী ধমনী। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে বেসিক আসলে তোমার হচ্ছে লেভেলিংটা। তবে চাইলে তুমি আরো অনেক কিছু লেভেলিং করতে পারো। ঠিক আছে, যেমন এদিকে আমাদের এই যে অ্যাওর্টার নিচের দিকে গোড়াটা বেশ কি থাকে, তোমার হচ্ছে এরকম ভাবে তোমার হচ্ছে ফোলা থাকে, এটা হচ্ছে বালবাস আর্টেরিওসাস, চাইলে এটা লেভেলিং করতে পারো। তারপর হচ্ছে ভেন্ট্রিকল, তারপর হচ্ছে তোমার হচ্ছে যেটা অ্যাট্রিয়াম, তারপর হচ্ছে এখানে আছে সাইনাস ভেনোসাস, চাইলে তুমি সবকিছু লেভেলিং করতে পারো। তাহলে এটাই হলো চিত্র। আমরা যদি এখানে বলি চিত্রটা কিসের, তাহলে চিত্র রুই মাছের ধমনীতন্ত্র, চিত্র রুই মাছের ধমনীতন্ত্র। একবার একটু প্র্যাকটিস করে রাখো, কারণ অনেক ক্ষেত্রে রুই মাছের ধমনীতন্ত্র তোমাদের কলেজ পরীক্ষা দেয়। তো যদি কলেজ পরীক্ষা দেয় তাহলে তোমাকে এই ছবিটা আঁকতে হবে, খুব কঠিন কিছু না। ঠিক আছে, আমরা তো স্টেপগুলো তোমাকে দেখাইলাম যে কিভাবে রুই মাছের ধমনীতন্ত্রটা আঁকতে হয়। তাহলে এইভাবে বাসায় একবার প্র্যাকটিস করবা রুই মাছের ধমনীতন্ত্র। আর এই ধমনীতন্ত্রের মধ্যে আমরা তো তোমার হচ্ছে ডর্সাল অ্যাওর্টার যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চটা আমরা বলে দিছি। এখন আসো আরো দু একটা কথা এই জায়গায় আছে, যে অন্তর্বাহী ধমনী, এটা হচ্ছে 4 জোড়া অন্তর্বাহী ধমনী আছে, এবং এরা তোমার হচ্ছে অক্সিজেন রিক্ত রক্ত। তার মানে অক্সিজেন রিক্ত মানে কি, অক্সিজেন নাই, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তারা বহন করে। তারপর হচ্ছে বহির্বাহী ধমনী, এটাও হচ্ছে কয় জোড়া, 4 জোড়া, এবং এরা হলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত রুই মাছের দেহে পরিবহন করে। তারপর প্রথম এবং দ্বিতীয় যে বহির্বাহী ধমনী, এটাকে ল্যাটারাল অ্যাওর্টা, পার্শ্বীয় ধমনী বলে। এবং তৃতীয় চতুর্থ যে তোমার হচ্ছে বহির্বাহী ধমনী, বহির্বাহী, ঠিক আছে, বহির্বাহী ধমনী, এটা হচ্ছে ক্যারোটিড ধমনী বলে। আচ্ছা,
এখানে আমরা তাহলে ছবিটা আরেকবার একটু দেখি। ছবিটা যেটা আছে তাহলে প্রথম এবং দ্বিতীয়, ঠিক আছে, এটাকে প্রথম এবং দ্বিতীয় যে বহির্বাহী ধমনী আছে, ঠিক আছে, এই ধমনীটাকে ওরা বলছে হলো ল্যাটারাল অ্যাওর্টা। আচ্ছা, তৃতীয় এবং চতুর্থটাকে ওরা ক্যারোটিড ধমনী নামেও ডাকছে, ঠিক আছে, এটা একটু জেনে রাখো। আচ্ছা, তো এরপর আসো যে ল্যাটারাল অ্যাওর্টা গুলা মিলিত হয়ে তৈরি করছে ডর্সাল ডর্সাল অ্যাওর্টা, ঠিক আছে। এবং তোমার হচ্ছে ল্যাটারাল অ্যাওর্টা এবং ক্যারোটিড ধমনী, ল্যাটারাল অ্যাওর্টা এবং ক্যারোটিড ধমনী এরা মিলে তৈরি করা হচ্ছে সার্কুলাস সেফালিকাস। এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে, তোমরা এই তথ্যগুলা একটু মার্ক করে রাখো। বিশেষ করে অন্তর্বাহী ধমনী কি টাইপের রক্ত পরিবহন করে, বহির্বাহী ধমনী কি টাইপের রক্ত পরিবহন করে, তারপর প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ধমনী তারা ল্যাটারাল অ্যাওর্টা সৃষ্টি করে, ঠিক আছে, এই জিনিসটা একটু জানতে হবে। তাহলে এই ছিল আমাদের ধমনী তন্ত্র, পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট আছে এটা। আচ্ছা, এবার আসি আমরা আমাদের পরবর্তী আলোচনার বিষয়, সেটা হচ্ছে রুই মাছের শিরাতন্ত্র। আচ্ছা, এখন খেয়াল করো, শিরাতন্ত্রটা আমরা যদি বলি যে শিরাটার উৎপত্তি কোত্থেকে হবে। শুনো, রুই মাছের শেষটা, ধমনীর শেষটা হয়েছিল তোমার হচ্ছে তাদের লেজে গিয়ে। তো লেজ থেকেই তাদের আবার শিরা উৎপন্ন হয়। এই শিরাটাকে আমরা নাম দিচ্ছি হলো কর্ডাল শিরা। সো লেজ থেকে যে শিরাটা তৈরি হয় এটাকে আমরা নাম দিচ্ছি হলো কর্ডাল শিরা। এই কর্ডাল শিরাটা যখন উপরের দিকে উঠে, উপরের দিকে উঠলে এই কর্ডাল যে শিরাটা আছে এটা দুইটা ব্রাঞ্চ দেয়, ঠিক আছে, দুইটা ব্রাঞ্চ দেয়। একটা ব্রাঞ্চকে আমরা বলি রেনাল পোর্টাল শিরা, আরেকটাকে আমরা নাম দিচ্ছি হলো তোমার হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। তবে হেপাটিক পোর্টাল কখন বলবো আমরা, যখন এই যে দেখো এই যে শিরাগুলা, এই শিরাগুলা যখন উপরের দিকে উঠে তখন তারা পৌষ্টিকতন্ত্র থেকে আগত বেশ কিছু শিরার সাথে তারা মিলিত হয়। যখন এরা পৌষ্টিকতন্ত্র থেকে আগত শিরার সাথে মিলিত হবে তখন আমরা এটার নাম দিছি হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। তো এখন এই হেপাটিক পোর্টাল শিরা গন্তব্য কোন জায়গায়, গন্তব্য হচ্ছে এদের লিভারের দিকে। তারা লিভারের দিকে যেতে থাকবে। খেয়াল করো, আমরা এই জায়গাতে এখানে লিভারটাকে দেখাইছি। তো ধরো আমরা এই জায়গাতে যে জিনিসটা বললাম এটা হচ্ছে লিভার, এই জিনিসটা লিভারের মধ্যে ঢুকে যাবে। তো লিভারের মধ্যে যখন ঢুকবে তখন, ঠিক আছে, লিভারের মধ্যে এরা গিয়ে ব্রাঞ্চ দিবে এবং পরবর্তীতে যখন এরা লিভার থেকে বের হয়ে আসবে তখন এটার নাম হবে হেপাটিক শিরা, ঠিক আছে। দেখো এখানে হেপাটিক শিরাটা বলা আছে। তো অন্যদিকে এই যে যে ব্রাঞ্চটা রেনাল পোর্টাল শিরা, তোমরা জানো যে তোমার হচ্ছে বৃক্কের মধ্যে আমরা যদি দুইটা বৃক্কর আঁকি, একটা ডান বৃক্ক আর হলো কি রুই মাছের বাম বৃক্ক। তো দুইটা বৃক্ক আছে, ডান বৃক্ক এবং হচ্ছে বাম বৃক্ক। তো এই যে তোমার হলো রেনাল পোর্টাল শিরা যেটা আছে, এটা একটা ব্রাঞ্চ সে ডান বৃক্কের দিকে দিবে আর একটা ব্রাঞ্চ সে বাম বৃক্কের দিকে দিবে। তো এটাকে যখন এই যে ডান এবং বাম বৃক্কের দিকে যখন তারা দিবে তখন আমরা এটাকে বলবো হচ্ছে, প্রথমটাকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে তোমার বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, আর হলো ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা। একটা হলো ডান পশ্চাৎ কার্ডিনাল আর একটা হলো বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। তো তাহলে খেয়াল করো, একটা ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা আর এটা হচ্ছে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, ঠিক আছে। বাম পশ্চাৎ কার্ডিনাল শিরাটা আসলে ঢুকে হলো তোমার হচ্ছে রেনাল পোর্টাল শিরা হিসেবে, ঠিক আছে, পরে গিয়ে তোমার বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা হয়। তো যাই হোক, তাহলে খেয়াল করো এই যে ডান এবং বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, ঠিক আছে, এরা গিয়ে কি করবে দেখো, ডানটা এদিকে ঘুরে গিয়ে, এদিকে তাকাও, ডান যেটা আছে এটা এভাবে ঘুরে গিয়ে তারা হচ্ছে পরবর্তীতে এই এদিক থেকে ঘুরে যাবে, এই ঘুরে যাবে। আবার যেটা হলো তোমার হচ্ছে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, এরাও খেয়াল করো এভাবে উপর দিকে ঘুরে যাচ্ছে, হ্যাঁ, ঘুরে গিয়ে এরা আরো অনেকগুলা শিরার সাথে গিয়ে মিলিত হবে। তো খেয়াল করো এদিক থেকে সাবক্লাভিয়ান, এই থেকে সাবক্লাভিয়ান শিরা আসবে, এদিক থেকে সাবক্লাভিয়ান শিরা আসবে, এদের সাথে এরা মিলিত হবে, এদের সাথে এটা মিলিত হয়ে গেল। তারপর এই দিক থেকে আসবে হচ্ছে হেপাটিক শিরা, হ্যাঁ, এই থেকে আসবে হেপাটিক শিরা, এই হেপাটিক শিরার সাথে তারা মিলিত হইলো। আচ্ছা, এরপর আসো মাথা থেকে কয়েকটা শিরা আসবে, ঠিক আছে, মাথা থেকে দুই ধরনের শিরা আসবে, একটা হলো অ্যান্টেরিয়র বা সম্মুখ কার্ডিনাল শিরা আর একটা হচ্ছে ইনফেরিয়র জুগুলার শিরা। তার মানে উপরের দিক থেকে খেয়াল করো, উপরের দিক থেকে দুই ধরনের শিরা আসতেছে, হ্যাঁ, উপরের দিকে দুই ধরনের শিরা আসতেছে, এদিকেও সেম, উপরের থেকে দুই ধরনের শিরা আসতেছে। আচ্ছা, এই
শিরা আসতেছে, এরা সবগুলা মিলিত হয়ে, ঠিক আছে, মিলিত হবে এবং একটু উঁচু জায়গা ক্রিয়েট করবে। এই যে উঁচু জায়গাটা, ঠিক আছে, যেখানে সবগুলা এসে মিলিত হচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হয় ডাক্টাস, ডাক্টাস কুভেরি। ঠিক আছে, ডাক্টাস কুভেরি। ডাক্টাস কুভেরি হচ্ছে যে জায়গাতে এসে, ঠিক আছে, তোমার এই যে এটা হলো তোমার বাম পশ্চাৎ কার্ডিনাল, বাম পশ্চাৎ, বাম পশ্চাৎ কার্ডিনাল, কার্ডিনাল, হ্যাঁ। তারপর হচ্ছে এটা হলো এরপর হচ্ছে এটা হলো ডান পশ্চাৎ কার্ডিনাল, এটা হলো ডান, ডান পশ্চাৎ, ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, কার্ডিনাল শিরা, ঠিক আছে, ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, উপর থেকে আসতেছে হলো সম্মুখ কার্ডিনাল শিরা, সম্মুখ কার্ডিনাল, সম্মুখ কার্ডিনাল। তারপর হচ্ছে এই দুই সাইড থেকে আসতেছে, দুই সাইড থেকে আসতেছে সাব ক্ল্যাভিয়ান, সাব ক্ল্যাভিয়ান, হ্যাঁ, সাব ক্ল্যাভিয়ান শিরা। তারপর হচ্ছে এই সাইড থেকে আসতেছে এটা হলো হেপাটিক শিরা, হ্যাঁ। আচ্ছা, আমি একটু যদিও ক্রস লেভেলিং হয়ে যাচ্ছে, তারপরে একটু আমি মার্ক করে দিচ্ছি, ঠিক আছে। এই জায়গাতে এই যে শিরাটা দেখতেছো, এই যে শিরাটা, এটার নাম হচ্ছে হেপাটিক শিরা। তো খেয়াল করো, মোটামুটি লিভার থেকে, তারপর হচ্ছে কিডনি থেকে, তারপর হচ্ছে তোমার মাথা থেকে, ঠিক আছে, এবং এখানে যেটা আছে এটা হচ্ছে ইনফিরিয়র জুগুলার, এটা হলো ইনফিরিয়র, ইনফিরিয়র জুগুলার, হ্যাঁ। আচ্ছা, জুগুলার, এই সবগুলা শিরা একত্রে মিলিত হয়ে তৈরি করতেছে হচ্ছে ডাক্টাস কুভেরি। সেই ডাক্টাস কুভেরি থেকে পরবর্তীতে তৈরি হচ্ছে, এই জায়গায় তৈরি হচ্ছে সাইনাস, এই যে গহ্বরটা, এটার নামই হচ্ছে কি সাইনাস ভেনোসাস। তার মানে বোঝা যাচ্ছে যে সকল জায়গা থেকে, অর্থাৎ লেজ থেকে, এই যে তোমার এটার নাম হচ্ছে কার্ডিনাল, তোমার হচ্ছে কর্ডাল, সরি কার্ডিনাল না, এটা হচ্ছে কর্ডাল, কর্ডাল, কর্ডাল শিরা, লেজ থেকে আসতেছে কর্ডাল শিরা, কর্ডাল শিরা থেকে তারপর এই যে যেই শিরাটা ক্রিয়েট হচ্ছে, এখানে যে শিরাটা ক্রিয়েট হচ্ছে, এটার নাম হচ্ছে এই যে এটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল, হেপাটিক পোর্টাল, হ্যাঁ। এটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, হেপাটিক পোর্টাল, পোর্টাল শিরা, হ্যাঁ, এটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। তাহলে কর্ডাল শিরা থেকে হেপাটিক পোর্টাল তৈরি হয়েছে। তারপর হচ্ছে এদিকে কিডনির দিকে তোমার হচ্ছে কিছু শিরা গেছে। তো কিডনিতে যে শিরাগুলা গেছে, এটা ডান এবং বাম কিডনির মধ্যে ঢুকছে, ঠিক আছে। আচ্ছা, ডান কিডনিতে ঢুকছে হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল, আর বাম কিডনিতে ঢোকার সময় সে তোমার হচ্ছে রেনাল পোর্টাল নামে ঢুকে, বাট বের হওয়ার সময় সে বাম পশ্চাৎ তোমার হচ্ছে কার্ডিনাল শিরা নামেই তোমার হচ্ছে বের হচ্ছে। তারপর হচ্ছে তাদের যে পাখনা থেকে সাবক্লাভিয়ান শিরা, তাদের মাথা থেকে সম্মুখ কার্ডিনাল এবং হচ্ছে ইনফিরিয়র জুগুলার শিরা, তারপর হচ্ছে তাদের লিভার থেকে তোমার হচ্ছে হেপাটিক শিরা, সবগুলো এসে মিলিত হয় যে জায়গাটাতে, তাকে আমরা বলি ডাক্টাস কুভেরি। এটা হলো ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবং পরবর্তীতে এই ডাক্টাস কুভেরি থেকে পরবর্তীতে এই রক্তগুলা, দেখো সব রক্ত এসে পরবর্তীতে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত যে রক্তগুলা, এটা সব চলে যায় হচ্ছে সাইনাস ভেনোসাসে, ঠিক আছে। তারপর সেটা চলে যায় সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে যাবে, তারপর হচ্ছে ভেন্ট্রিকলে যাবে। তারপর কি হয় সেটা তো আমরা তোমাদেরকে আগের যে ছবিটা ছিল, ঠিক আছে, এখানে যে আমরা ছবিটা আঁকছি, ঠিক আছে, এখানে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে যাবে, অ্যাট্রিয়াম থেকে কই আসবে, ভেন্ট্রিকলে আসবে, ভেন্ট্রিকল থেকে এই রক্তটা চলে যাবে হচ্ছে তোমার অ্যাওর্টার বালবাস আর্টেরিওসাস, ঠিক আছে, বা বালবাস অ্যাওর্টা, এখানে যাবে। তারপর সেখান থেকে পরে এই রক্তগুলা ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়ে পরবর্তীতে সেগুলা চলে যাবে হচ্ছে তোমার অন্তর্বাহী ধমনির মাধ্যমে ফুলকাতে, ফুলকাতে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় হবে, তারপর বহির্বাহী ধমনী দিয়ে সারা বডিতে অক্সিজেন যুক্ত রক্ত ছড়িয়ে পড়বে। তাহলে এই ছিল আমাদের তোমার হচ্ছে তাদের শিরাতন্ত্রটা। তাহলে আশা করি শিরাতন্ত্রটা মোটামুটি বুঝা গেছে। তো শিরাতন্ত্রের যে বিষয়টা, এটা পরীক্ষা খুব কম আসে, তো এটা একটু জানার জন্য আমরা বললাম যে তোমরা একটু দেখে রাখো, একবার রিডিং করো। আসলে বলা যায় না যে কখন প্রশ্ন কোথা থেকে আসবে। তাহলে আমরা এই জায়গায় খেয়াল করো, আমরা কয়েকটা জিনিস মার্ক করে দিই, যে সেটা হলো বক্ষ পাখনা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসবে হচ্ছে সাবক্লাভিয়ান শিরার মাধ্যমে, রেনাল পোর্টাল শিরা থেকে, ঠিক আছে, বিভিন্ন বৃক্ক, যে আমরা বলছিলাম রেনাল পোর্টাল শিরা হচ্ছে বাম বৃক্ষে ঢোকার সময় নাম হয় কি রেনাল পোর্টাল শিরা। তারপর হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, ঠিক আছে, এটা পৌষ্টিক নালী থেকে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে। কর্ডাল শিরাটা লেজ অঞ্চল থেকে নিয়ে আসে। আরো আমরা কয়েকটা কথা বলেছি, সেটা হচ্ছে তোমার
সম্মুখ কার্ডিনাল শিরা কথা বলেছি, ইনফিরিয়র জুগুলার শিরা কথা বলেছি, ওরা মাথা থেকে রক্তটা নিয়ে আসতেছে, সবগুলো এনে কোথায় দিচ্ছে? ডাক্টাস কুভেরি বা কুভেরি ডাক্টে আনতেছে, পরে সেখান থেকে চলে যাচ্ছে কোথায়? সাইনাস ভেনোসাসে। আর এভাবেই সকল কার্বন ডাই অক্সাইড যুক্ত যে রক্তগুলো আছে রুই মাছের, সবগুলো তোমার পৌঁছে যাবে সাইনাস ভেনোসাসে। তারপর সাইনাস ভেনোসাস থেকে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ড হয়ে চলে যাবে ফুলকাতে। তাহলে আমরা তোমাদেরকে আজকে যেই কথাগুলো আলোচনা করলাম, সেই কথাগুলোর মধ্যে রুই মাছ, তার হার্ট, তার ধমনী যন্ত্র, তার শিরাতন্ত্র কিভাবে কাজ করতেছে এবং কিভাবে তোমার হচ্ছে রুই মাছে রক্ত সংবহনটা হচ্ছে, সেটা আমরা আলোচনা করলাম। আশা করি আমাদের আজকের ক্লাসে রুই মাছের যে রক্ত সংবহন তন্ত্রটা আছে, এই রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে। আর আমরা তোমাদের পুরো জিনিসগুলাই খুব খুঁটায় খুঁটায় পড়াইলাম, এই কারণে যাতে তোমরা এমসিকিউ যদি পরীক্ষায় কখনো আসে, ঠিক আছে, এখান থেকে, তাহলে যাতে তোমরা উত্তর করতে পারো। তাহলে কেমন লাগলো ক্লাসটা? তোমরা সবকিছু বুঝতে পেরেছো কিনা? তো আশা করি সবাই ক্লাসটা এনজয় করেছো। তো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবে, ঠিক আছে? এবং আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে রুই মাছের শ্বসন তন্ত্র সম্পর্কে ধারণা দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। খোদা হাফেজ।